আমরা চলে আসছি কফিলের বাসায়। এখানে সান্ডা ধরে নিয়ে আসছে টাকা। ভাই আমি আমার বাসা থেকে টাকা পয়সা নেই না, আমি আমার নিজের টাকায় চলাফেরা করি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে 50 থেকে 60,000 টাকা আমার বাইকের পিছে গেছে। তো বিসমিল্লাহ। কেমন লাগছে একটু দেখেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কফিলের বাসায় ভর্তি করতে হবে, তাহলে এইবার বিকেও আমি আর করতাম না। আর আরেকটা বিষয়, আমরা কক্সবাজার যাবো, কক্সবাজার গাড়ি চালাই যাবো, গাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইওর বয় মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইজ। আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি একটা ব্যক্তির জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই অধ্যায়টা কি সেটা পরে বলতেছি। অ্যান্ড ব্যক্তিটা হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আমার ড্রোন সবসময় যে হ্যান্ডেল করে থাকে সে। তো আজকে হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি, আবিরের জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা কীভাবে, আমরা প্রায় সময় ওকে নিয়ে মজা করি। কী নিয়ে মজা করি? সেটা হচ্ছে ও করোনার পর থেকে ওর মাথার থেকে চুল পড়া শুরু করে। অ্যান্ড ওর বয়স কম, আমার মতোই বয়স, কিন্তু বিষয়টা হচ্ছে বয়সের আগে চুল পড়াটা জিনিসটা খারাপ দেখায়। তাই এই জন্য আমরা এটা নিয়ে ওর সাথে অনেক বেশি মজা করতাম। তো আমি চিন্তা করলাম, একটা মানুষের সাথে বারবার একটা জিনিস নিয়ে আর কতই মজা করা যায়। আর দেখলাম ওর কাছে এটা একটা কষ্ট লাগে, কিন্তু ও বুঝতে দেয় না, তারপর হাসির মাধ্যমে উড়িয়ে দেয়। সো ফাইনালি আজকে আমি চিন্তা ভাবনা করে বের করলাম যে আমরা হেয়ার ট্রিটমেন্টটা নিব। অ্যান্ড এই জিনিসটা করাটা খুবই কঠিন একটা বিষয়, আর এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। তো এর জন্য আমি চিন্তা ভাবনা করে বের করলাম, ফেসবুক ঘাটাইলাম, ইচ্ছা মতো ঘাটায় দেখলাম যে বাংলাদেশে সবথেকে টপ যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে, সো তাদেরকে আমি বাছাই করলাম। কারণ এটা যেহেতু মাথা আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই খুব বেশি সেন্সিটিভ। সো এই জিনিসটা চিন্তা ভাবনা করে কয়েকটা পেজ থেকে একটা পেজ আমি ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে নিউ রোড। অ্যান্ড ওইখানে দেখলাম যে বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়ার আছে জামাল ভুইয়া, সেও ওইখান থেকে হেয়ার ট্রিটমেন্ট নিয়ে থাকে, আরও অনেকেই নিয়ে থাকে। তাকে দেখে আমার একটা বিশ্বাস জাগলো। এই বিশ্বাস জাগার পরেই আমি চিন্তা ভাবনা করলাম তাহলে ওইখান থেকে আমরা ট্রিটমেন্টটা নিতে পারি। কারণ যেহেতু উনি গিয়েছে অ্যান্ড অবশ্যই উনি একটা ফিডব্যাক দিয়েছে ওনাদের পেজ থেকে, ভিডিওটা দেখলাম। সো আজকে আমরা যাবো ওইখানে ট্রিটমেন্ট নিতে। অ্যান্ড আমার ফ্রেন্ডের কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, কারণ ওর জীবনে এটা নতুন একটা অধ্যায়। অ্যান্ড এটা নিয়ে এরপর থেকে আমরা কেউ ওর সাথে আর মজা নিতে পারবো না, কারণ ওর মাথায় একেবারে সে আগের মতোই চুল চলে আসবে। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। সো লেটস গো গাইস। তো ফাইনালি আমরা চলে আসলাম। তো এইখানে হচ্ছে মূলত আমাদের আসার একটাই রিজন, সেটা হচ্ছে ট্রাস্টের একটা ইস্যু আছে। আর যেহেতু মাথায় একটা অপারেশন হবে, এটা তো খুবই সেন্সিটিভ একটা জিনিস। সো সব কিছু চিন্তা ভাবনা করে বিবেচনা করে আমরা এইখানেই ট্রাস্ট করতে পেরেছি, দ্যাটস হচ্ছে এখানে আসছি। আর এখানে আসার পর সর্বপ্রথম আমার একটা জিনিস ভালো লেগেছে, তাদের বিহেভিয়ারটা খুব বেশি ভালো ছিল অ্যান্ড ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে আমি যে এখানে একটা এত বড় একটা কাজের জন্য আসছি বোঝাই যায় না, সকলে খুব বেশি ফ্রেন্ডলি, বিশেষ করে আমাদের ডাক্তার, তো উনি সব থেকে বেশি ফ্রেন্ডলি। আর আমার যে ফ্রেন্ডটা আছে ওকে ভালো মতো ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে। সো আপনারা যারা এরকম প্রবলেমে ভুগতেছেন, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি যেহেতু আসতে পারছি, আমি যেহেতু ট্রাস্ট করতে পারছি, আশা করতেছি আপনারাও ট্রাস্ট করতে পারবেন। আর আরেকটা বিষয়, আমার ফ্রেন্ড একটু পরে হচ্ছে যাবে, তো তখন হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে ওর সার্জারিটা কীভাবে প্রসেসিং করা হচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কতটা ইজি। আর এটা অনেকে মনে করে যে এটা অনেক ভয়ের বিষয় কিংবা অনেক সিরিয়াস কিছু, অ্যাকচুয়ালি ওটা কোনো সিরিয়াস না। ডাক্তার আমাদেরকে বলেছে। সো আমরা একটু অপেক্ষা করি আমার ফ্রেন্ডদের জন্য, ওর অপারেশনটা একটু পরেই হবে। সো অপারেশনের পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে ওর সার্জারির জন্য, এটার জন্যই ওর বিয়েটা আটকিয়েছিল। তো ফাইনালি ওর বিয়েটাও হচ্ছে আর আমার বিয়েটাও হবে ইনশাল্লাহ। সো এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে ওর কীভাবে আজকে আমরা ওর চান্দি মাথাটাকে চুল এনে দিই। সো চলুন। এই মুহূর্তে আপনি যে গ্রেডে আছেন এটা হচ্ছে গ্রেড 3 ভার্টেক্স। আমরা আজকে আপনার এই সামনের এই অংশটা যেটা আছে এই অংশে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। ক্রাউন এরিয়াতে একটু থিনিং আছে, বাট এটার জন্য আমরা মেডিসিন থেরাপি কন্টিনিউ রাখবো। হয়তোবা অদূর ভবিষ্যতে যখন আপনার বয়স 35 বা 40 হবে ওই এরিয়াতে ট্রান্সপ্লান্ট করতেও পারি, আর প্রয়োজন না হলে তো করবো না। ঠিক আছে, রিল্যাক্স, বিয়েটা তাহলে এবার হচ্ছে। আচ্ছা আবির, আমার একটা বিষয়, সেটা হচ্ছে যে হেয়ার লাইনটা দিল, এটা কি তোমার কাছে ভালো লেগেছে? সেটা
মানে কি বলো? জি ঠিক আছে। ঠিক আছে। ভালো লেগেছে তো? তো এইভাবেই আমরা শুরু করতে পারি, তাই তো? ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা শুরু করি। এনে তো আসছো তুমি 2-4 ঘন্টা, তারপর সারাদিন তো তারপরে আবার আমার জন্যই আসতে হবে। তুমি কি এটাই লাস্ট তুমি নিবা? আরও ট্রিটমেন্ট নিতে হবে ওনাদের কাছ থেকে। তো আজকে হচ্ছে আমি সুযোগ পেয়েছি আবিরকে নেড়ে করে দেওয়ার। সো ব্রো, বিসমিল্লাহ। কেমন লাগতেছে একটু দেখেন গাছ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আরে কি যে মজা লাগতেছে। মেহেদি হ্যাঁ বলো ভাইয়া। সমস্যা নাই, আমি পাবো তোমার। কোথায় পাবো আমাকে? সেটা ক্যামেরার বাইরে বলবো। এখন একটু দেখো ভাই, সে লাগতেছে, আমি সত্যি অস্থির লাগতেছে। আচ্ছা সামনে দিয়ে ট্রিম করে দিই, দাঁড়াবো। ওকে, আমাদের ট্রিম করা শেষ। এখন হচ্ছে ও সার্জারির জন্য যাবে। সো বেস্ট অফ লাক ব্রো। আমি আশা করতেছি তোমার চুলটা আবার আসবে এবং তোমার বিয়েটাও হবে এবং আমার বিয়েটাও হবে। তো আমার ফ্রেন্ডকে অলরেডি সার্জারি করতে নিয়ে গিয়েছে। আশা করতেছি ভালো একটা ফিডব্যাক পাবো ইনশাল্লাহ। আর আমার দৃঢ় বিশ্বাস ভালো ফিডব্যাকই পাবো, কারণ যেহেতু আমরা অনলাইনে অনেকগুলো পেজ রিসার্চ করেছি, দেন হচ্ছে এইখানে এসেছি। তো ফাইনালি লাস্ট রেজাল্টটা আপনাদের সাথে যখন শেয়ার করবো তখনই বুঝতে পারবেন আমার কথা অনুযায়ী। 2000 years later. তো এখন হচ্ছে আমার ফ্রেন্ডকে কি স্ন্যাক্স বিরতি দিছে, তাই তো? হ্যাঁ, এটা একটু সময়ের বিষয়, এটা সময় নিয়ে করতে হয়, যেহেতু একটা ভালো কাজ, মানে একটা নিখুঁত কাজ, তো সময় অবশ্যই লাগতে পারে। তো তোমার কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। সুস্থ আছো? জি অবশ্যই। মানে খারাপ লাগতেছে ভেতরে কিছু? না। আচ্ছা, তুমি যে প্রথমে যে পরিমাণে ভয়টা পাইছিলে, এরকম কি কিছু একটা? না, ফার্স্টে অনেক ভয় ছিল, নার্ভাস ছিল, ভাবছি মানে প্যানিক হয়ে গেছিলাম। পর আস্তে আস্তে ভাইয়াদের সাথে কথা বললাম, তো অনেক ভালো লাগলো, আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, ভয়টা কেটে গেছে। দেখছেন, আমি বললাম না সকলে খুব বেশি ফ্রেন্ডলি। আর একটা জায়গা হচ্ছে যখন আপনি কোথাও নতুন যাবেন, ওইখানে যদি ফ্রেন্ডলি কোথাও কোনো মানুষ পান আপনার মতো, তাহলে ওই জিনিসটা আরও বেশি সহজ হয়ে যায়। সো দ্যাটস হচ্ছে আমাদের কাছে আরও বেশি সহজ লাগলো। আজকে কিন্তু তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে আজকের পর থেকে। আর আজকের পর থেকে কেউ আর টাকলা আবির বলবে না। এখন কিন্তু আর কেউ বলবে না আবির। না, আগে কিন্তু ভয় কেউ বলতে পারতো না, এখন তো আমি তো বলতাম যে টাকলা হবে। এখন তো আর বলবো না, কারণ এখন তো তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হইলো। তো কি তাহলে বিয়াটা তুমি নাকি আগে আমি, কোনটা তুমি করবে না? তোমারটা তো আজকে একটা অধ্যায় শুরু হইলো, ওই ক্ষেত্রে পরপর তোমারটা আরেকটা ভালো কাজ করা। তোমারটা খাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কার বিয়েটা আগে হয়, আল্লাহ কার কপাল আগে বিয়ে রেখে রাখছে। তবে যাই হবে আজকে ভালো হবে। আর আমার কাছে ভালো লাগতেছে যে আজকে আবিরের চুল আসবে, আরও ওর গার্লফ্রেন্ড আরও 3-4টা করে হবে। যে না, ছেলে ভালো, ওর আগে চুল ছিল না বলে ওর গার্লফ্রেন্ড ছিল না। এখন আশা করতেছি, এখন আশা করা যায় যে ওর চুল আছে, এখন গার্লফ্রেন্ড প্রতিদিন একটা করে সপ্তাহে 7টা, 7 দিনে 7টা ইনশাল্লাহ। আল্লাহ, তাইলে চুল লাগানো পুরো সার্থক হয়ে যাবে। বাট এখানে আসার পরে সত্যি কথা ভাই, আমার কাছে একটা জিনিস মানে কি বলবো, আমার আগে এই বিষয়টা ভয় লাগতো, আল্লাহ আমার চুল পরে যাবো, আল্লাহ আমার চুল পরে গেলে কী আল্লাহ। কিন্তু আপনি যখন এখানে আসবেন, ওনাদের থেকে পরামর্শ নেবেন, তারপরে ওনাদের যেই মানে যে আরও, শুধু আমরা একা আসি নাই, আরও অনেকে আসছে, মানে এত ভালো সার্ভিস দেয়। নেওয়ার পরে বুঝতে পারলাম যে আমার চুল যে কোনো সময় পরে যাক, সমস্যা নেই, আর ওনারা তো আছে। সো এই বিষয়টা রিল্যাক্সিং লাগলো বিষয়টা। সো এরপরে এখন আমরা একটু কথাবার্তা বলি, তোমাদের সাথে পরে দেখা হবে, স্ন্যাক্স খাই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। A few moments later. ফাইনালি ফ্রেন্ড হচ্ছে সার্জারি নেওয়ার পর আসলো। এন্ড তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? খারাপ লাগতেছে কোনো কিছু? না। আর তাদের ব্যবহারটা কেমন ছিল? খুবই ভালো, খুব ফ্রেন্ডলি। আমি মনে হয় না যে আজকে ফার্স্ট টাইম ওনাদের সাথে মিট করছি। আচ্ছা, তাই নিউ রুটে কি তুমি যারা আছে তাদেরকে কি সাজেস্ট করবা? হ্যাঁ অবশ্যই, না শিওর। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওর ফাইনাল রিভিউটা অ্যান্ড ওর সার্জারিটা কেমন হয়েছে এটা আমরা কালকে দেখবো, বিকজ অফ কালকে হচ্ছে আমাদের আবার আসতে হবে। সো আবার ওর সাথে কালকে আমাদের দেখা হচ্ছে। সো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাই। সো লেটস গো গাইস। A few moments later. ফাইনালি বাসা আসার পর সাথে সাথে আবার বের হতে হচ্ছে, কারণ ওই যে আজকে ফ্রেন্ডের বাসায় আবার বারবিকিউ। আর এই যে দেখেন, আমি ভেতরে 2টা ফগ লাইট আমার ভেতরে ইনস্টল করছি, একটা নষ্ট হয়ে গেছে, একটা চলতেছে। আর পাশাপাশি আমি আমার বাইকটাকে অনেক কিছু আপডেট করছি। আজকে একটা স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার সময়। এখন আমি একটু অপেক্ষা করতেছি, আমার ফ্রেন্ড আসতেছে, যে বারবিকিউ করবো চিকেন, ওই চিকেন আনতে গেছে। অ্যান্ড আমার বাইকে অনেক কিছু কালার করা হচ্ছে,
আর আরেকটা বিষয়, এইখানে আমার একটা অয়েল পট, এখানে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটাকে যেন উঠায় চুরি করে নিয়ে গেছে। এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে ভাই। দাম বেশি না, এটার দাম হচ্ছে আমার 500 টাকা নিয়েছিল, কিন্তু নিছিলি এটা পুরোটাই খুললে নিয়ে যেতি, এতটুকু রেখে গেলি কেন ভাই? এটার জন্যই খারাপ লাগতেছে। আর বাইকটা কালার করা হয়েছে, আমি জানি না কেমন দেখা যাচ্ছে, বাট আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। অনেকদিন পর হেলমেট পরছি, অনেক শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর গরমের দিন তো একটু প্যারা খাইতে হইতো। ফ্রেন্ড আমার রেখে গেল গা, ওদের জন্য দাঁড়াচ্ছিলাম, ওরাই গেল গা, আই হাই রে। তো যাই হোক, আমি রওনা দিয়ে দিলাম বন্ধুর বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরের সবচেয়ে মানে কি বলবো বিরক্তকর একটা জায়গা, এই মোড়টা। এটাকে বলা হয় হচ্ছে 3 রাস্তার মোড়, বেরিবাদ 3 রাস্তার মোড়। এই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা ছিল, এখন এই জায়গাটা অভিশপ্ত মুক্ত হয়েছে। কারণ কেন, এই জায়গা দিয়ে সদরঘাট, গাবতলী, তারপরে হচ্ছে অন্যান্য জায়গা, যে কোনো জায়গায় বলেন না কেন, সব এই দিক দিয়ে যাতায়াত করতো। তো এই দিকে ছিল 3 রাস্তার মোড়, যেটাকে বলে, এটা 3 রাস্তার মোড় না, এটা অ্যাকচুয়ালি 3 রাস্তার মোড় ছিল প্রথমে, এরপরে হয়েছে হচ্ছে 6-7 রাস্তা। 6-7 রাস্তার মোড় হওয়ার কারণে এদিকে প্রচুর পরিমাণে জ্যাম। অ্যান্ড এখন তো অটো যে রিক্সাগুলো, এখন আপনারা বলতে পারেন এই যে পাইছে অটোর একটা টপিক, অ্যাকচুয়ালি না, অটো এদিকে খুবই বাজে পরিমাণের মানে স্ট্যান্ড বানায় দাঁড়া থাকে। তো এই কারণে হচ্ছে ঝামেলাগুলো হয়। আবার কেরানীগঞ্জের ওই দিক থেকে যে সিএনজিগুলো আসে, ওরা আবার এখানে স্ট্যান্ড দিয়েছে, মানে অটো তারপরে সিএনজি সব কিছু মিলে একেবারে জমজমাট অবস্থা। তো এর জন্য হচ্ছে মানুষ মনে করেন যে দিনের পর দিন ভোগান্তি ছিল। এই এলাকার মানুষ যখন এই দিক থেকে ওদিক ট্রান্সফার হতো, তখন তাদের মধ্যে কী চলতো আমি জানি, কিন্তু আমার মধ্যে একটা টেনশনই থাকতো, সারা রাস্তা ভালো থাকতাম, 3 রাস্তার মোড়ে এসে এই জ্যামে বসতে হবে, এই ভয়ে থাকতাম। তো ফাইনালি যখন এখান থেকে ইউটার্ন সিস্টেম করে দিচ্ছে, আর ওই মোড়ে কোনো অটো দাঁড়াইতে দেয় না, সব কিছু মিলে যানজট একেবারেই নাই, খুবই সুন্দর অবস্থাটা। এই যে এখান থেকে ইউটার্নের সিস্টেম করছে, এই সিস্টেমটা আগে ছিল না। তো বাংলাদেশ পুলিশ যারা ট্রাফিক বিভাগে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদেরকে মন থেকে তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। কারণ তারা যদি এই উদ্যোগটা না নিত, আজকে এই যে আমি এতক্ষণ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই রাস্তাটুকু আমি আসতে পারতাম না। এখানে মনে করেন যে আধা ঘন্টা আপনার বসতেই হবে, যেখান থেকে যাতায়াত করেন না কেন, এই মোড়টা এত খারাপ ছিল। সো ফাইনালি আলহামদুলিল্লাহ এই রাস্তাটা এখন ক্লিয়ার হয়েছে। বাট কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে, বাট সাময়িক সময়ের জন্য এটা আবার ওনারা নতুনভাবে অ্যাপ্লাই করবে। এটা পরীক্ষামূলকভাবে দেখছে যে অ্যাকচুয়ালি এটার ফলাফল খুব বেশি সুন্দর, খুব বেশি ভালো। বাট আমাদের এরিয়াতে যারা আছে, আমাদের কাদরাবাদ হাউজিং বলেন, ওইখানের যারা আছে, তাদের একটু আসাদ গেটের ওইদিকে যেতে প্যারা হয়ে যায়। এটা ঠিক হয়ে যাবে, এটারও সমাধান বের হয়ে যাবে খুব শীঘ্রই, আমি আশা রাখতেছি। আর আমার বাইকটা ভাই কী বলবো, আমি যে আপনারা তো জানেনই, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তো আমি হচ্ছে আমার বাইকটা নতুন করে কালার করছি, আমার নিজের কালার শপ আছে, তো ওইখানে কালার করছি। কালার করার পরে তো আমার সামনে এবিএসের সমস্যা ছিল, মানে ব্রেকটা মানে রানিং দিলেই ব্রেক অটোমেটিক ব্রেক চাপ খেয়ে যেত। ঠিক করতে দিয়েছিলাম, তো দিয়েছিলাম হচ্ছে চেনা পরিচিত এক ভাইয়ের কাছে মিরপুরের দিকে, তাদের ওয়ার্কশপের নাম হচ্ছে 4 Valve। তো ওনাদের কাছে দেওয়ার ফলে কী কাহিনী হয়েছে আমি আপনাকে বলি। ওরা মানে বুঝতে পারেনি, ওরা মেশিন দিয়েও চেক করছে যে এবিএস ব্রেকে কী প্রবলেমটা। আমি ওদেরকে বুঝাই দিছি যে রানিংয়ে মনে করেন যে একটু আগাইলেই মনে করেন যে ব্রেক চাইপা ধরে, একটু পিক আপ দিলেই ব্রেক চাইপা ধরে। তো ওটা বুঝাই দেওয়ার পরেও ওরা ফাইন্ড আউট করতে পারেনি। যাই হোক, প্রথম দিন ওদের কাছে সার্ভিসিংয়ে ছিল, ওই দিন মনে হয় বাইকটা ফালাই দিছে, এইগুলো ভেঙে গেছে, এগুলো বেকার হয়ে গেছে, এই শিংটা যেটাকে বলে। তো আরও কিছু কিছু বেকার হয়েছে। তারপরে বডির এখানে দাগ পড়ছিল ছোটো একটা। তো আমি বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি দাগ পড়ছে? না দাগ পড়েনি। তো যাই হোক, প্রথম দিন বাদ। তো পরে আমি বললাম, ভাই ব্রেকটা তো ঠিক হয় না, ব্রেকটা আবার পাঠাইতেছি। পরে বললো আচ্ছা সমস্যা নেই, তুই পাঠা, আমি তোর ব্রেক ঠিক করে দিন আবার। তোর বাইক পরে নেই, কারণ আমাদের বাইকই তো চালানোর সময় নেই। আসলে ওনাদের কাছে অনেক বাইক, ওনাদের হচ্ছে বিএসবি মার্ট নামে আমাদের বাইকের একটা শপ আছে, পাশাপাশি 4 Valve, তাদের ওইখানে অনেক বেশি সার্ভিসিংয়ে দেয় সবাই। তো আমিও দিয়েছিলাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার ক্লোজ বড় ভাই ছিল, তো এই বিশ্বাসে আমি দিয়েছিলাম। দেওয়ার ফলে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পরের দিন আবার যখন ওরা ঠিক করছে, ঠিক করার পরে বকেট লাগছে, যাই লাগছে, অনেক কিছুই লাগছে বাইকের সামনের চাকার ব্রেকের। তো যা যা লাগছে ওরা চেঞ্জ করছে। চেঞ্জ করে হচ্ছে করছে কি, ওরা টেস্ট ড্রাইভে গেছে। টেস্ট ড্রাইভে যে আমার বাইক 45 আপ ছিল, 45 স্পিডের বেশি ছিল। এই অবস্থায় সামনের ব্রেক ধরছে, একবারে চেষ্টায় পড়ছে পয়লা। আমার যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো,
এই দেখেন আমার কি কি ভাঙছে, মানে আমার জেনুইন পার্টসগুলো সবগুলো ভেঙে ভেঙে মনে করেন যে বাজে অবস্থা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে খুঁটিগুলো পর্যন্ত ভেঙে গেছে। তো যাই হোক, ওটা ভাঙার পরে আমি এত বেশি মানে খারাপ লাগছে, আমি জানি না আপনারা আমাকে ভালো মতো যারা চেনেন তারাই জানেন এই বাইকটাকে আমি কত বেশি পছন্দ করি। অ্যান্ড রোজার থেকে এই পর্যন্ত আমি আমার এই বাইকের পিছে না হলেও 60,000 টাকা আমি ইনভেস্ট করছি, সব নতুন নতুন জিনিস লাগাইছি, ইভেন এই লুকিং গ্লাস সহ সব নতুন লাগাইছি। তো ওইগুলো কী কী লাগাইছি এটা সকালবেলা দেখাবো। বাট বিষয়টা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে আমি বাইকটা ঠিক করতে দিলাম। ঠিক করতে দেওয়ার ফলে তো আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে ফোন দেওয়ালাম যে আমার বাইকটা তো ফালাই দিছে, এটাই অবস্থা, খুব বাজে অবস্থা, এখন কী করবো। ও আমার ফ্রেন্ডও উনি মনে করো কতক্ষণ ঝাড়লো, আমি করে ফোন দিলাম আমাকেও ঝাড়লো। আচ্ছা যাই হোক, যেহেতু ফ্রেন্ডকে দিয়ে ফোন দিয়েছি, বড় ভাই মানুষ খারাপ লাগতেই পারে, ছোটো ভাইরা কেন ফোন দিবে, আমি তো ঠিক করে দিব। তো যাই হোক, উনি আমাকে ইচ্ছা মতো ঝাড়লো। ঝাড়ার পরে এমন ঝাড়া না, মানে উত্তম ঝাড়া ছাড়ছে। ঝাড়ার পরে সে আমার বাইকটা যেমন একটা তেমনই পাঠাইছে। আর যখন ঝাড়ছে আমাকে তখন বলছে তোর দরকার হলে আমি একটা বাইক কিনে দিব, তারপরও তুই চিন্তা করিস না। অথচ আমার বাইকটা এই যে আপনাদেরকে তো দেখাইলাম যে কেমন কেমন অবস্থায় পাঠানো হয়েছে, খুঁটি মুটি ভেঙে গেছে। আর যে অ্যাক্সিডেন্ট করছে আমার ছোটো ভাই ছিল একটা, ওর মোবাইলের পিছের গ্লাসটা ভেঙে গেছে। আর ও অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর শারীরিকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্লাস যে বাইকটা চালাইছে ওর মনে করেন যে হাঁটু ছিলে গেছে, অজ্ঞান হয়ে গেছে স্পটেই। তাহলে আপনারা বোঝেন যে কী বাজে পরিমাণের অ্যাক্সিডেন্টটা করছে। তো যাই হোক ভাই, আমি তাদের বিষয়ে কোনো ব্যাড রিভিউ দিতে চাই না, এটা আমার কপালে ছিল তাই এর জন্য হয়েছে। আর সব থেকে খারাপ লাগছে কি, আমি বাইকটা কালার করার পরে আমি একবারও চালাইনি, জাস্ট ওনাদের শোরুম পর্যন্ত আমি চালাই দিয়ে আসছি, এতটুকুই। এরপরে আমি আর চালানো হয়নি, কিন্তু পলিশটাও আমি পর্যন্ত করি নাই যে না পলিশ টলিশ করছি। আর সব থেকে খারাপ লাগছে কি জানেন, সব থেকে খারাপ লাগছে তারা আমাকে অনেক ঝাড়ছে। ঝাড়ার পরে আমি ভাবছিলাম যে আমার বাইকটা যেমন ছিল তেমন ঠিক করে দিবে, তারা তেমন কোনো ঠিক করে দেয়নি। আমার কথাটা হচ্ছে আমার বাইকটা আপনাদের কাছে টোটাল মিলে 4 থেকে 5 দিন ছিল। 4-5 দিনের মধ্যে আপনি বড় ভাই হয়ে আর ছোটো ভাইয়ের এত শাসাতে বললেন, তাহলে ছোটো ভাইয়ের বাইকটা আপনি ঠিক করে দিতে পারলেন না। তো যাই হোক, এই ধরনের বড় ভাই আমার অনেক চেনা হয়েছে। আমি জানি না আমার বড় ভাই দেখতেছে কি না, দেখলেও কিছু করার নেই, কারণ এটা হচ্ছে আমার অনেক শখের বাইক ছিল, ইভেন আমার অনেক কষ্টের টাকা। ভাই আমি আমার বাসার থেকে টাকা পয়সা নেই না, আমি আমার নিজের টাকায় চলাফেরা করি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে 50 থেকে 60,000 টাকা আমার বাইকের পিছিয়ে গেছে। তো আমার বিষয়টা খারাপ লাগতেছে। এখন আপনারা বলতে পারেন কী লাগাইছো 50 থেকে 60,000 টাকা তোর বাইকের পিছিয়ে লাগছে। আমার চেন পকেট থেকে শুরু করে পাদানি শুরু করে সব পাল্টানো হয়েছে, ইভেন আমার ফুটরেস সহ আমার স্পট ফেলা দিয়েছে, খাওয়া গেছে, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে, আমার বাইকটা আরও ভালো খারাপভাবে অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো এতটুকুই বলার ছিল। আর এই বাইকটা নিয়ে আমি ঢাকার বাইরে ট্যুরে দেবো, তো এর জন্য একটু টেস্টে আসি। বাট বাইকটা অস্থির ভাই, আমার এই বাইকটা একের বাইক, এটা আমার অনেক লাকি একটা বাইক। কারণ আমার হচ্ছে জীবনে এটা আমার একটা ড্রিম বাইক ছিল, এর জন্য হচ্ছে এটা আমার কাছে আমি মনে করি আমার লাকি বাইক। অ্যান্ড এটা আমি অনেক বেশি পছন্দ করি। আর সত্যি কথা বলতে কি, যখন আমার ছোটো ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই বাইক নিয়ে তো পেরে গেছি, তারপরে আবার বলছে ভাই খুবই বাজে অবস্থা, আমি বাসায় চলে গেলাম, আমি আর টিকতে পারতেছি না। আমি নিচে নামার মতো শক্তিটা পাচ্ছিলাম না। আমার এত দৃঢ় বিশ্বাসও ছিল না যে আমি আমার বাইকটাকে এরকম অবস্থায় দেখবো। আমার মানে পুরো একটা মাস অনেক ট্রমার মধ্যে গেছে। আর আমার এই বাইকটা নিজের মতো মন মতো করতে আমার 1 মাসের মতো সময় লাগছে। কারণ হচ্ছে আমি 60,000 টাকা ভাঙছি। আর আমার মতো ছেলে নিজের টাকা চলাফেরা করে, নিজের টাকায় সব কিছু করি। একটা গাড়ি, একটা হুন্ডা মেনটেন করা খুবই কষ্টের বিষয়। এটা হচ্ছে স্পোর্টস বাইক, যতটুকু স্পোর্টস এটা স্পোর্টস বাইক প্লাস হচ্ছে আমার একটা গাড়ি, তো দুইটারই মেনটেনেন্স আছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, কষ্টের কথা অনেক শুনেলাম, এখন না হয় একটু সুখের কথা শুনি। এখন যাবো হচ্ছে বন্ধুর বাসায়। আর বন্ধুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে বন্ধু বাসার ছাদের উপরে রুমটা নিচে থাকার জন্য, তাই আমরা রুম দেখে ভাবলাম যে কেন না আমরা একটা বারবিকিউ পার্টি করি। দেন বলো আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। অনেক বকবক করে ফেললাম। অ্যাকচুয়ালি আমি সরি, আমার ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে, বুঝতে পারছেন। অনেকদিন পর আমি ভিডিও করতেছি, তাও মোটো ব্লগ। আর এই মোটো ব্লগ আমার আরও আগে আসার কথা ছিল, বাট ওই যে বাইকটা ওনারা ফেলে দেওয়ার পরে আরও বেশি ঝামেলা হইলো। তো যাই হোক, এখন বন্ধুর বাসার সামনে চলে আসছি। আর আরেকটা বিষয়, আমরা কক্সবাজার যাবো, বলো কক্সবাজার গাড়ি চালাই যাবো।
চলে আসছিলাম বন্ধুর বাসায়, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, একটু রেস্ট করি। তো আমরা চলে আসছি ফ্রেন্ডের বাসায়, ঠিক আছে। কফিল সরি আমরা চলে আসছি কফিলের বাসায়। এখানে সান্ডা ধরে নিয়ে আসছে। এখানে হচ্ছে যে ভাই সান্ডা ধরছে, সান্ডা ক্লান্ত হয়ে আছে, সান্ডা না, ভাই ক্লান্ত হয়ে আছে। আর এই যে এখানে হচ্ছে আগুন ধরানো হচ্ছে, কিন্তু মজার বিষয়টা হচ্ছে তারা পারতেছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। আমি বলছি যে আমাকে দাও, আমি সুন্দর করে এটা করে দিচ্ছি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কফিল দেখেন কি করতেছে, সম্পূর্ণ ব্যস্ত। ওর বাসায় আমাদেরকে ও ডেকে নিয়ে আসছে, বারবিকিউ করবে। বারবিকিউ করার নাম নিয়ে এখন ও প্রেম করতেছে, আর আমরা হচ্ছে কি আগুন ধরাইতেছি। যাই হোক, হয়েছে, তুমি পারবা না, আমারে দাও। ভাই হয়ে যাইবো, দাঁড়াও। কি হয়ে যাবো, কতক্ষণ ধরে তো দেখতেছি, পারতেছই না। পারবো, দাঁড়াও। তবে কফিলের বাসার ছাদটা সুন্দর, আগুন ধরানোর মধ্যে কিছুই নেই। সন্ধ্যার দিকে হয়েছে আবার বৃষ্টি, সব ভিজা আছে। আর ওর বাসার ছাদে কোনো লাড়কি কিংবা কাঠের টুকরা এগুলো কিছুই নেই। তো এখন হচ্ছে ওই যে ভিজা কাগজ, তারপর হচ্ছে একটা কাঠ পাইছে নিচের থেকে, টুকায় নিয়ে আসছি, সেই কাঠটারে ধরাইতেছে। কয়লা আছে, কিন্তু কয়লাটা ধরানোর আগে তো আগে একটা আগুনের ব্যবস্থা করতে হবে। ওই আগুনটা এখন আমি ব্যবস্থা করবো। আপনারা দেখেন, এই বোটকা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, বোটকার গামটাম বায়া শেষ, তারপরে বোটকা পারতেছে না। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করতেছি, হাল ছাড়বো না, এটা শেষ পর্যন্ত হবে। তুমি তোমার কাজ করো। এই শেষ দেখতে দেখতে 5টা বাজে বারবিকিউ খাওয়া লাগবে। কি বলেন কফিলের ছেলে? অনেকক্ষণ 1 ঘন্টা ধরে চেষ্টা করতেছে, কিন্তু এবার আমার দিতে বলো। এটা আমি ধরাবো। এখন একটু মেয়েদের সুযোগ দেওয়া এই যে দেখো। আচ্ছা দেই কত। আচ্ছা দেখি, কফিলের ছেলে ঠান্ডা খাবে, এই জন্য দেখুন আগুন ধরে দিয়েছে না অন্য কিছু। আগুন ধরে ব্যস্ত, এদিকে মুরগির কোনো খবরই নেই। আরেকটা বিষয়, আজকের বারবিকিউতে রুটি নাই, পরোটা নাই, কিছুই নেই। আজকে আমাদের আস্তে আস্তে শুধু মুরগি আর মুরগি দিয়ে আমরা খাবো। কি পরিমাণে ধোয়া দিয়ে এলাকাটা কানা করতেছে। আগুন এখনো ধরাইতে পারে না, স্টিল নাও আগুন ধরাইতে পারে না। আগুন ধরাই কি করবো? কয়লা ধরা। কয়লাতে আগুনটা তো ধরতে হবে, সেটাও পারো নাই। ভাই জীবনে কি কি যে করতে হইব, যদি ভাবছিলাম সারাদিন বাইরে থাকার পর আইসা কফিলের বাসায় মুরগি কাটতে হবে, তাহলে এই বারবিকিউ আমি আর করতাম না। তবে একটা জিনিস খারাপ লাগতেছে, যে বাটপার আমাদেরকে ডেকে নিয়ে আসছে, ওই বাটপারে ফোনে ব্যস্ত, কানে ইয়ারফোন লাগাইয়া গার্লফ্রেন্ডের লগে ধুমায় কথা বলতেছে। এখনো আগুনই ধরাইতেছে, ঠিক আছে। আর আমি বলছিলাম যে আমারে দাও, আমি আগুনটা ধরাই, আমি সুন্দর মতো জিনিসটা করে দিই। কি এর ভাই দৌড়া গেছে, আরে ভাই দৌড়া গেছে করতে করতে অলরেডি 1টা বাজে। খামু কখন, হইব কখন, ঘুমাবো কখন, সকালে উঠতে আবার যেতে হইব, যে ওর হেয়ারের যে ট্রিটমেন্টটা নিচ্ছে সেটার জন্য আবার যেতে হবে ড্রেসিং করার জন্য। আর ওদিকে যে প্রেম নিবেদন চলতেছে ফোনে, মুরগি ধুইতেছে আর ফোনে প্রেম চলতেছে। তবে এতক্ষণ হচ্ছে আমি মুরগি কাটাকাটি করছি, মুরগিটা জীবনের প্রথম কাটছি, তেমনভাবে কাটাকাটি করিনি, হালকাভাবে করছি। কিন্তু মুরগির দোকান থেকে যেভাবে কেটে দেওয়ার কথা ছিল ওইভাবে কাটে নেই, জাস্ট পিস করে দিছি। আর মুরগিটা কেমন জানি উপর দেওয়া চর্বি দিয়ে ভরা, প্যাকারে টুটুলের মতো। ও আমরা এখন একটু অপেক্ষা করি। আর আমাদের বারবিকিউ প্রসেসিংটা আজকে অ্যাকচুয়ালি মনে করেন যে উল্টাপাল্টা হয়েছে, দুইটা রিজনে। একটা হচ্ছে ওই যে প্রেম করতেছে, ওইদিকে ওর মনোযোগ, আমরা 3 জন আসছি ওর বাসে, কিন্তু আমরাই সব করতেছি। ও মনে করেন যে ফোনে কথা কইতেই আছে। আর আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, এমনিও আকাশ মেঘলা, দ্যাটস ওয়াই হচ্ছে সব কিছু ভিজা ছিল, তো তাই জন্য একটু আগুন ধরতে প্রবলেম হচ্ছে। আর কলাতে তো আগুন ধরতে একটু সময় লাগেই, এটা টুটুলের দোষ না, টুটুলের মেধার দোষ। যাই হোক, আমরা অপেক্ষা করি, আবার পরে আপনাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে ভাই। কারণ এই প্রসেসিং দেখাইতে গেলে ভাই আপনারা আমার থাপড়াইবেন, কি শুরু করছে ভাই। সো তখন হচ্ছে যখন খাবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। তো এখন বাজতেছে হচ্ছে 3টা।
2:45 অলমোস্ট 3টা বাজে। আর 3টা বাজতে বাজতে আমাদের হচ্ছে বারবিকিউ হয়েছে। আর এনে আবার কোনটা ভাই? এটা সুপার কোলা, এটা আবার কোনটা? আর ওই যে বুড়ি বুড়ি টুটুল। আর এটা কার? এটা তোমার মানে বৈষম্য হয়ে গেল না? আর এটা হচ্ছে আমাদের বন্ধু রাসেল, ঠিক আছে? রাসেল আমাদের সাথে ব্লগে ছিল, কয়েকটা ব্লগে। এখন সেই ইটালি প্রবাসী। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সাথে দেখা হবে। ফাইন ব্রো, তুমি এর কি চিহ্ন দেখাইছো? ওকে ব্রো, সি ইউ সুন। তোর কাগজ হইছে দিয়াবি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলতেছি। তো দেরি না করে খেয়ে নেই, নাহলে ওরা সব খেয়ে বলবে। A few moments later. ভাই খাওয়া শেষ, পেট ভরে খাইছি, এখন হচ্ছে ঘুমাবো, সকালে আবার উঠতে হবে। সো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট গাইস। The next day. ফাইনালি আমার বন্ধুর সাকসেসফুলি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যা দেখতেছি ও কোনো ঝামেলাই হয় নাই, কোনো প্যারা খাইতে হয় নাই। এখন তুমি বলো, তোমার কি এখানে মানে কোনো ভয় ছিল কিংবা কোনো ব্যথা এরকম কিছু অনুভব করছো? না, ফার্স্টে করার আগে আমি অনেক টেনশন ছিলাম, ভয় ছিলাম। যে যখন করছি, যখন ওনাদের বিহেভিয়ার ছিল খুব সুন্দর, ইজিলিভাবে হয়েছে, আমি অনেক নার্ভাস ছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না, এমন কিছুই না ভয়ের, খুব ইজিলি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আচ্ছা, ব্যথা কি অনুভব করতেছো কোনো? না, কোনো ব্যথা নাই, আমার কোনো ব্যথা নাই। এখন আমি খুব ভালো আছি। তবে আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করতে হবে, আজকে থেকে যেন তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। যে অবশ্যই, কারণ হচ্ছে আমরা এতদিন অনেক বেশি মজা করছি তোমার এই যে আচ্ছা যাই হোক, আজকের মতো তো এই সুযোগটা আর আসতেছে না, আসবে। তো এটা আমার কাছে ভালো লাগতেছে যে আমার বন্ধুরা আমার মতো চুলটা কথাই শুনে না। তো যাই হোক, আমি এতটুকুই বলতে চাই যে এইখানে হচ্ছে আপনারা আসবেন, কারণ কেন, যদি কিছু টাকা বেশিও প্রয়োজন হয় আপনি এইখান থেকেই করাবেন, আমি আপনাকে সাজেস্ট করতেছি। বিকজ অফ আমি এখানে আসছি, তার মানে অবশ্যই এটা একটা ট্রাস্টেড জায়গা। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু সব থেকে দামি এবং সেন্সিটিভ জিনিস। তো সেন্সিটিভ জিনিসটা একটু এক্সপেন্সিভ হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নিউ রুটসে আপনারা আসবেন। তো এইখানে আসলে ওনারা অনেক কিছু আপনাকে বুঝিয়ে দিবেন, সুন্দর করে গাইড করবে, তাদের ব্যবহার আচার আচরণ সব থেকে বেশি সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ব্যবহারেই কিন্তু সব কিছু অর্জন করা যায়। তো তাদের যে ব্যবহারটা দেখলাম এইখানে, মনে করেন যে আমার ফ্যামিলি যদি সবার চুল করে যায় আমি সবাইকে এখানে নিয়ে আসবো। সো এতটুকুই বলার ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে যে কোনো পেইনফুল কিছু ছাড়া, কোনো ঝামেলা ছাড়া ওনারা এত সুন্দর করে শর্ট টাইমে আমাদের সার্জারিটা করে দিয়েছে, এটাই ভালো লেগেছে। অ্যান্ড বেস্ট অফ লাক, তোমার জীবন দিয়ে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। অ্যান্ড আমি খুব বেশি এক্সাইটেড কবে তোমার এই যে এরকম বড় বড় চুল হবে। আর বলবা মেহেদি চুলটা কথাই শুনে না। ঠিক আছে, তুমি খুশি তো? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আর দাড়ি দড়ি যদি পড়া যায় তারপরে দেখা করো, সমস্যা নেই। A few moments later. ফাইনালি দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তবে শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। কালকে এবং আজকের দিনটা মিলে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল অ্যান্ড পারফেক্টলি গিয়েছে। অ্যান্ড দিনগুলো অনেক ব্যস্তর মধ্যে কাটলো, খুব বেশি ভালো সময় কাটলো। অ্যান্ড এর জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যারা এরকম চুলের প্রবলেমে ভুগতেছেন তারা নিউ রুটসের সাথে যোগাযোগ করতে পারেন। ওইখানে গেলে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে আপনাদের সমস্যা দূর করার জন্য। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড আপনারা বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল, অবশ্যই কমেন্ট কিন্তু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।